২ দিনের পরিচয়ে কাউকে এভাবে বন্দী করা, তাকে হ্যারাস করা কতটা যৌক্তিক মিস্টার এহসান? আপনি কতটুকু জানেন? কতটুকু চেনেন আমাকে? আর না আমি আপনাকে চিনি, না জানি। শ্রাবণীর হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে সামনে দাঁড়িয়ে থাকা মুস্তাফার দিকে তাকায়। দৃষ্টিতে তার ঘৃণা এবং রাগের সংমিশ্রণ বিদ্যমান। কিন্তু সামনে দাঁড়ানো অবয়বটি সম্পূর্ণ নির্বিকার। এ সবই যেন অতি সাধারণ ঠেকছে তার কাছে। শ্রাবণী এইবারে দৃষ্টি নামিয়ে নেয় না, বরং মোস্তাফার জবাব শোনার জন্য তার দিকেই তাকিয়ে থাকে। মোস্তাফা পিস্তলটা নামিয়ে বিছানার উপর রাখলো। তারপর অত্যন্ত স্থির পায়ে এগিয়ে এলো শ্রাবণীর দিকে। শ্রাবণী ঠিক 1 ইঞ্চি দূরত্বে এসে সে থামলো। মোস্তাফা পকেটে হাত পুরে একটু ঝুঁকলো। তারপর বরফ শীতল অন্ধকার চোখ জোড়া শ্রাবণীর রাগে ও ঘৃণায় কাঁপতে থাকা ফর্সা মুখের উপর বুলিয়ে নিল। ধীর গলায় বলল, পুরনো আপনিটাকে যতটা চিনি তার থেকেও বেশি চিনতে চাই নতুন আপনিটাকে। অ্যান্ড অ্যাজ ফর মি, ইউ ডোন্ট নিড টু নো মি, সঞ্জনা। ইউ জাস্ট হ্যাভ টু বিলং টু মি। মোস্তাফার মুখের এমন অদ্ভুত আর গা শিউরে ওঠা কথা শুনে শ্রাবণী চোখের মনি স্থির হয়ে গেল। পুরনো আপনিটা মানে কি? এই লোকটা কি তবে আগে থেকেই তাকে চেনে, নাকি এটা তার নতুন কোনো চাল? মনের ভেতর হাজারটা প্রশ্ন ডানা মেলার আগেই মোস্তাফার গলার আওয়াজ পুনরায় শ্রাবণীর মনোযোগ বিচ্ছিন্ন করে দেয়। অ্যান্ড 2 minutes লিভস। আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনার অ্যাকশন শুরু হবে। কথাটা শ্রাবণীকে বলতে বলতে মুস্তাফা যে বসে সোফায়, পায়ের উপর পা তুলে পিঠটা সোফার কুশনে হেলিয়ে দিয়ে সে নিজের বাম হাতের ঘড়িটার দিকে তাকালো। মুস্তাফা যেন না তাকেও স্পষ্ট অনুভব করতে পারছে শ্রাবণীর অস্থিরতা, তার হৃদস্পন্দনে দ্রুত ওঠানামা, আর খাঁচায় বন্দি পাখির মতো ডানা ঝাপটানো ছটফটানি। শ্রাবণীর সারা শরীর ভয়ে কাঁপছে, কপাল বেয়ে ঠান্ডা ঘাম নামছে। নিজেকে, নিজের স্বাধীনতা সব একদিকে, আর মা ভাইয়ের জীবন অন্যদিকে। নিজেকে বাঁচানোর কোনো পথ নেই, পালানোর সব রাস্তা বন্ধ। শ্রাবণী বুঝতে পারল সে হেরে গেছে, বন্দী হয়ে পড়েছে এই জালে। এই নিষ্ঠুর শিকারীর পাতা জালে সে পুরোপুরি আটকে গেছে। এই মুহূর্তে মা ভাইয়ের মুখটা শ্রাবণীর চোখের পাতায় ভাসছে। একটা ভালো এমন স্যালারি পাওয়ার লোভ, ভালো থাকার লোভ থেকেই এই অ্যাকশন ভেলাতে আসা। আর আজকে তার এই পরিণতি। লোকে বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা মর্মার্থ উপলব্ধি করতে পারছে সে। নিজের সমস্তটা আর ভবিষ্যৎকে এক নিমেষে জীবন্ত খবর দিয়ে শ্রাবণী দাঁতে দাঁত চেপে পড়ল, ওদেরকে ছেড়ে দিন, আপনার কথায় আমি রাজি। মাথার ঠিক ইঞ্চিখানেক দূরে ঠেকিয়ে রাখা AK-47 নলটার দিকে চোখ যায় শাওনের। একদম সামনে কালচে ইস্পাতে তৈরি মাজাল। ভয় পাওয়ার বদলে তীব্র কৌতূহলে খুব সাবধানে আঙ্গুলের ডগা দিয়ে সেটা স্পর্শ করে সে। তারপর ফিসফিসিয়ে বলে ওঠে, এটা কি আসল AK-47, নাকি প্লাস্টিকের খেলনা? শাওনের প্রশ্নে সামনে দাঁড়িয়ে থাকা গার্ডের পাথুরে মুখে বিন্দুমাত্র কোনো রেখা ফুটল না। শাওন তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মনে মনে ভাবল, ধুর, এদের মুখে কি সিমেন্ট দিয়ে প্লাস্টার করা থাকে নাকি? কোনো অনুভূতি যে নেই। ছেলের এমন কাণ্ডজ্ঞানহীন কথা শুনে আমিনা বেগমের হাত নিষ্পিস করে উঠল। মন চাইল এই মুহূর্তে ছেলেটাকে ধরে আচ্ছা মতো ধোলাই দিতে, কিন্তু সেই সময় বা সুযোগ কোনোটাই এখন নেই। একদিকে শ্রাবণীর কোনো হদিশ নেই, অন্যদিকে গত 1 ঘন্টা ধরে তারা ঘরে বন্দি, এমনকি কাউকে ডাকার মতো সুযোগ পাচ্ছেন না। সমস্ত ভয় একপাশে ঠেলে বুক চেতিয়ে আমিনা বেগম প্রশ্ন করলেন, আমাদের এভাবে আটকে রাখার কারণ কি? আমিনা বেগমের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা গার্ড অত্যন্ত রোবটিক যান্ত্রিক গলায় জবাব দিল, বস আসলে জানতে পারবেন। আপনাদের সেই বসটাকে? আমিনা বেগমের প্রশ্নটা শেষ হওয়ার সুযোগ পেল না। ঠিক তখনই বাইরের নিস্তব্ধতা ভেঙে একটা তীক্ষ্ণ শব্দ এলো। পিচ ঢালা রাস্তায় গাড়ির চাকার তীব্র ঘর্ষণের আওয়াজ। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরের পরিবেশ আরো থমথমে হয়ে উঠল। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে সতর্ক হয়ে তাকালো দরজার দিকে। গাড়ির চাকার শব্দ থামার পর ঘরের ভেতরে নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। ঠিক তখনই প্রথমে ঘরে পা রাখল পলক আর রাতুল। তাদের মাঝখানে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছেন এক বয়স্ক লোক, পরনে জোব্বা আর মাথায় টুপি। দেখেই বোঝা যাচ্ছে কোনো মসজিদের ইমাম বা হুজুর। লোকটার চোখে মুখে তীব্র আতঙ্ক, যেন জোর করে ধরে আনা হয়েছে তাকে। কিন্তু পরক্ষণেই সমস্ত মনোযোগ কেড়ে নিল তার পরের মুহূর্তের দৃশ্যটা।
দরজা দিয়ে ভেতরে ঢুকলো মুস্তাফা। তার এক হাত পকেটে আর অন্য শক্ত হাতটা দিয়ে সে শ্রাবণীর কবজি ধরে রেখেছে। শ্রাবণীর চুলগুলো কিছুটা এলোমেলো, চোখ দুটো লাল হয়ে আছে কান্নায়, সাজসজ্জার কিছুই অবশিষ্ট নেই। শ্রাবণী মেয়ের এই অবস্থা দেখে আমিনা বেগম নিজের সমস্ত ভয় ভুলে চিৎকার করে উঠলেন। গার্ডের উপেক্ষা করেই তিনি পাগলের মতো ছুটে এলেন তার দিকে। মায়ের গলার আওয়াজ পেয়ে শ্রাবণী তার মায়ের দিকে নির্বিকার দৃষ্টিতে তাকালো। মোস্তফা এবার শ্রাবণীর হাত থেকে নিজের হাতটা আলগা করলো। অত্যন্ত ধীর স্থির ভাবে, প্রায় আলতো করে শ্রাবণীকে আমিনা বেগমের দিকে এগিয়ে দিল, যেন সে নিজের খুব মূল্যবান কোনো সম্পদকে সাময়িকভাবে কারো জিম্মায় দিচ্ছে। আমিনা বেগম দ্রুত শ্রাবণীকে নিজের বুকে টেনে নিতেই শ্রাবণী আমিনা বেগমকে জড়িয়ে ধরলেন। শ্রাবণী তার মাকে আশ্বস্ত করার ভঙ্গিতে পিঠে হাত বুলিয়ে বলল, চিন্তা করো না আম্মু, সব ঠিক আছে, আমিও ঠিক আছি। মেয়ের কথায় মায়ের মন মানল না। কান্নারত অবস্থায় আমিনা বেগম বললেন, কিচ্ছু ঠিক নেই, আমি বুঝতে পারছি। এসব গুন্ডা মস্তান কারা এরা? কি চায় এদের? বলছি, সময় দাও। মোস্তফা অত্যন্ত ধীর স্থির পায়ে এগিয়ে গেল ঘরের মাঝখানে থাকা সোফাটার দিকে। ব্লেজারে বোতামটা আলগা করে সে বেশ আরাম করে বসলো সেখানে। তারপর একটা পা তুলে দিল অন্য পায়ের উপর, নিজস্ব ভঙ্গিমায় বসে বলে উঠল, বিয়েটা নিজের বাড়িতেই করতে পারতাম, কিন্তু পাত্রের বাড়িতে বিয়ে বিষয়টা খারাপ দেখায় না, তাই কাজে নিয়েই চলে এলাম শ্বশুর বাড়িতে। আমিনা বেগম এবার তাকালো পুরুষটির দিকে। ভাব ভঙ্গিমায় স্পষ্ট আভিজাত্য আর ক্ষমতার নিদর্শন প্রকাশ পাচ্ছে প্রতি পদে পদে। আমিনা বেগম মুস্তাফার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে আপনি আর কার বিয়ে? এহসান, মুস্তাফা এহসান, আর এই মুহূর্তে আপনার হবু জামাতা। প্রথম কথা পর্যন্ত ঠিক ছিল, পরবর্তী কথায় আমিনা বেগম শাওন দুজনে চমকে ওঠে এবং মুস্তাফার দিকে তাকিয়ে পড়ে। শাওন আগাগোড়া একবার মুস্তাফাকে দেখে নিয়ে ফট করে বলে ওঠে, ওরে বা, আপনি মুস্তাফা এহসান? আপু তো আপনাদের বাড়ির গল্প করেছে, আপনাদের গল্প করেছে। শাওনের কথার সাথে মুস্তাফা সামান্য ঘাড় কাত করে প্রশ্ন করে, গল্প নাকি গিবত? গল্প। আপনি সত্যি আপুকে বিয়ে করবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? মুস্তাফার কণ্ঠে খেলা করছে এক শীতল রসিকতা। মুস্তাফার প্রশ্নে শাওন আবারও মুস্তাফাকে একবার দেখে নিয়ে বলে, থিঙ্ক করছি ভালোই হবে। আমার আগে দুলাভাই একটু পছন্দ ছিল না, আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আপনার সাথে আপুর বিয়ে হলে এই বন্দুকের সাথে একটা ছবি তোলা যাবে? শাওনের এই কাণ্ডজ্ঞানহীন কথায় আমিনা বেগমের ধৈর্যের বাঁধ ভাঙল। সেই সাথেই আমিনা বেগমের ধমকের আওয়াজে শোনা যায়, বেয়াদব ছেলে, কি সব বলছিস, চুপ করে থাক। আমিনা বেগমের ধমক শুনে মুস্তাফা হাত সামান্য উঁচিয়ে বলে, শাহ, শ্রাবণীর সাথে এই মুহূর্তে এখন মুস্তাফা শায়াসনের বিয়ে হবে। মেয়েকে নিয়ে চুপচাপ বসুন। মুস্তাফার কথায় আমিনা বেগম রাগান্বিত গলায় বললেন, কি সব বলছেন, কিসের বিয়ে? শ্রাবণীর বিয়ে আপনার সাথে দিব না, কখনো না। আপনার মতামত কি জানতে চেয়েছে? আমিনা বেগম থমকালো। শ্রাবণী মায়ের হাত ধরে বলে, শান্ত হও আম্মু, এছাড়া আর কোনো উপায় নেই। কি শান্ত হব, কিসের উপায় নেই? এমন গুন্ডার সাথে আমি তোর বিয়ে দিব না। আমিনা বেগমের কথা শেষ হতে না হতেই মোস্তফা আঙ্গুল ঘষে তুড়ি বাজাতেই পুনরায় আমিনা বেগম শাওনের দিকে বন্দুক তাক করে। মোস্তফা পুনরায় তুড়ি বাজাতে ট্রিগার প্রেস করে। সশব্দে গুলিটা বেরিয়ে শাওনের কানের পাশ ঘেঁষে সোজা ডাইনিং টেবিলের উপর রাখা পানির জগে লেগে যায়। টেবিলের উপর রাখা কাচের পানির জগটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তেই। শাওন তাৎক্ষণিক ভয়ে মেঝেতে বসে পড়ে আর গুলির আওয়াজে শ্রাবণী চিৎকার করে ওঠে আর বলে, থামুন, গুলি করবেন না, আমি তো রাজি হয়েছি, ওদের ক্ষতি করবেন না। শ্রাবণীর কথায় মুস্তাফা আঙুল দিয়ে ইশারা করতেই গার্ডসা বন্দুক নামিয়ে নেয়। শ্রাবণী আমিনা বেগমের বাহু ধরে বলে, আম্মু, আমি নিজ ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছি, তোমরা প্লিজ আপত্তি জানিও না, ঠিক আছে? আমিনা বেগম ছলছল চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে বলতে চাইলেন কিছু কথা, কিন্তু শ্রাবণী তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ, কোনো কথা না, ঠিক আছে?" আমিনা বেগম ওড়নার এক প্রান্ত মুখের সামনে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কথা বলতে চেয়েও পারলেন না। তার পূর্বেই ডাক পড়ল, শ্রাবণী, কাম হিয়ার। এদিকে শ্রাবণীর বাড়িতে এমন হইহট্টগোল শুনে শেফালি বেগম মমিনা বেগম নিচ থেকে ছুটে আসেন। মমিনা বেগম এসেছিল শেফালি বেগমের সাথে গল্প করতে। দরজার সামনে এসে পৌঁছাতেই মমিনা বেগম নিজের চড়া গলায় জিজ্ঞাসা করেন, শ্রাবণী, তোগো বাড়িতে এত লোকজন কেন? শেফালি বেগমকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই তাদের চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে উঠল।
শেফালি বেগম কাঁপা কাঁপা গলায় বলে, ও মা, এরা কারা? আবার দেখি বন্দুক। শ্রাবণীর মা, আপা কি হচ্ছে? তার মানে একটু আগের শব্দটা গুলির শব্দ ছিল? মুস্তাফা ওনাদের দিকে না তাকিয়ে বলল, গুলির শব্দ ছিল। আরেকবার শুনতে চাইলে শোনানো হবে। শেফালি বেগম এগিয়ে এসে আমিনা বেগমকে জিজ্ঞেস করে, এরা কারা? ডাকাত? আমিনা বেগম দুই দিকে মাথা নেড়ে বোঝায়, না। মোস্তাফার এমন আচরণে মোমেনা বেগম দুই কদম এগিয়ে এসে কোমরে হাত রেখে জিজ্ঞাসা করে, ওরে, ওরে এমনে পাকড়ে করছো কে, কিসে লাইগা? ওর ঝুরা, তোমার বিয়া করা বউ লাগেনি? হ্যাঁ, মোস্তাফা ধীর গলায় জবাব দিল, বিয়ে করতে এসেছে, চুপ করে বিয়ে দেখুন। মোমেনা বেগম পিছিয়ে যেয়ে শেফালি বেগমের পাশে দাঁড়ালেন। আর কোনো কথা বলার মতো সাহস তার হচ্ছে না, কারণ গার্ডের হাতে থাকা বন্দুক দেখে। এদিকে মুস্তাফা পুনরায় শ্রাবণীকে ডাকলে শ্রাবণী আমিনা বেগমকে সেখানে রেখে এগিয়ে এসে দাঁড়ায়। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে মোস্তাফা তার পাশে সোফায় হাত চাপড়ে বলে, সিট। শ্রাবণী বসল না। নিজের ভেতর জড়ো হওয়া সমস্তটুকু জেদ আর কাঁপতে থাকা শরীরটা নিয়ে সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার এই অবদ্ধতা মোস্তাফার তীক্ষ্ণ চোয়ালটাকে আরো শক্ত করে তুলল। চোখের মণি দুটো এক নিমেষে অমাবস্যার মতো অন্ধকার হয়ে উঠল। মোস্তাফা কোনো প্রতিক্রিয়া দেখালো না, এমনকি আরেকটি শব্দ উচ্চারণ করল না। অত্যন্ত ধীর স্থিরভাবে সে তার হাতটা বাড়িয়ে দিল শ্রাবণীর দিকে। তার চওড়া শক্ত আঙুলগুলো শ্রাবণীর নরম কবজিটা আলতো করে নিয়ে কিন্তু দৃঢ়ভাবে মুঠোয় পুড়ে নিল। যতটা ধীরে আলতোভাবে হাতটা ধরেছিল তার থেকেও রুক্ষ বেপরোয়াভাবে হ্যাচকা টানে শ্রাবণীকে নিজের পাশে গা ঘেঁষে বসিয়ে দিল। পলক ডাকের সাথে জবাবের বদলে পলক রাতুল কাজী সাহেবকে নিয়ে এগিয়ে এলো। চেয়ার টেনে বসার ব্যবস্থা করে দিল কাজী সাহেবের। কাজী সাহেব বয়স্ক মানুষ, তার উপর এখন রাতের প্রায় একটার বেশি বাজতে চলেছে। কম্পিত হস্তে তিনি কাবিন নামায় পাত্রপাত্রীর সমস্ত বিশদ লিখলেন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতেই শ্রাবণীর হাত পা যেন অসাড় হয়ে এলো। দ্বিতীয়বার, আবার। প্রথমবার ছিল ইচ্ছায়, আর এবার অনিচ্ছায়। মানুষ বদলেছে, বদলেছে অনুভূতি এবং স্বার্থ। এবেলায় কি স্বার্থ শ্রাবণীর সেটা জানে অজানা। কিন্তু ভবিতব্য তাকে এনে দাঁড় করিয়েছে এমন এক জায়গায়, এছাড়া আর কোনো পথ খোলা নেই। যেন ভাগ্য সমস্ত দ্বারে লিখে দিয়েছে মোস্তাফা হাসানের নাম। সেই দরজায় যে যাওয়ার চেষ্টা করুক না কেন, দরজায় কেন ঘুরে ঘুরে এসে থামতে হবে কেন্দ্রবিন্দুতে, যেখানে শুধুই মোস্তাফা এহসান, শুধুই মোস্তাফা এহসান। এক ফোঁটা অশ্রু বিসর্জন না দিয়েই কাঁপা কাঁপা গলায় শ্রাবণী 3 কবুল পড়ল। আর মোস্তাফা 1 সেকেন্ড সময় নিল না। কবুল বলা শেষ হতেই নিজের ব্লেজারের পকেট থেকে একটা রিং বক্স বের করে শ্রাবণীর বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দেয়। সাথে সাথে আদেশ ছড়ে, পলক চেক। পলকের মধ্যে চেকবুক কলম হাতে হাজির হয়ে যায়। মুস্তাফার সেই চেকবুক হাতে নিয়ে কলম দিয়ে টাকার অ্যামাউন্টের জায়গায় 1,11,11,111 টাকা লিখে সিগনেচার করে। মোস্তফা চেক বইয়ের পাতা থেকে আলাদা করে শ্রাবণীর সামনে ধরে বলে, আপনার হক, আপনার কাবিনের টাকা। শ্রাবণী ঘুরেও তাকালো না, দৃষ্টি শূন্যে অস্থির রেখেই বলল, প্রয়োজন নেই, মাফ করলাম। মোস্তফা জোরপূর্বক শ্রাবণীর হাতে এক প্রকার গুঁজে দিয়েই বলে, বইয়ের হক মেরে খাওয়া মুস্তাফা হাসানের চরিত্রের সাথে যায় না। বউ শব্দটা কর্ণগোচর হতেই শ্রাবণী দ্রুত ঘুরে তাকায় মুস্তাফার দিকে। মুস্তাফা আগে থেকে শ্রাবণীর দিকে চেয়েছিল। শ্রাবণী তাকাতেই দৃষ্টিতে দৃষ্টি মিলল। ক্ষণস্থায়ী মুহূর্ত, কিন্তু প্রভাব দীর্ঘমেয়াদী। মুস্তাফার দৃষ্টি অসহনীয় ঠেকছে শ্রাবণীর কাছে। সে দ্রুত নিজের নজর সরিয়ে নেয়। আমিনা বেগম ছুটে এসে মেয়েকে ধরেন, কিন্তু শ্রাবণী নির্বিকার। মুস্তাফা বসা থেকে উঠে দাঁড়িয়ে ব্লেজারে বোতাম লাগিয়ে বলে, লেটস গো শ্রাবণী, রাত অনেক হয়েছে, বাড়ি ফিরতে হবে। মোস্তফার গম্ভীর কথায় আমিনা বেগম শ্রাবণীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। তার কণ্ঠে তখনও ভয় আর জেদ মেশানো আকুলতা নিয়ে বললেন, না না, আমার শ্রাবণী কোথাও যাবে না। এভাবে এভাবে বিয়ে হয় নাকি? না হওয়ার কি আছে? আপনার মেয়ের মত নিয়ে বিয়েটা হলো, এখন যেতে হবে। আমিনা বেগমের কথায় অন্য সবাই চুপ থাকলেও পলক নিজেকে আর সামলাতে পারল না। কিছুটা ক্ষুণ্ণ হয়েই বলে বসলো, চাচি আম্মা, আমরা ওয়েল ট্রেন বডিগার্ড। ম্যাডামের নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা নয়। শীত গ্রীষ্ম বর্ষা বডিগার্ডাই ভরসা। কথাটা শেষ করেই পলক খেয়াল করলো মুস্তাফার অগ্নিশীতল চোখ দুটো তার দিকেই নিবদ্ধ। মুহূর্তের মধ্যেই তার সমস্ত সাহস উবে গেল।
মুখটা হয়ে গেল ঠিক যেন একটা চুপসানো বেলুন। পলকের এমন দশা দেখে পাশে দাঁড়িয়ে রাতুল ঠোঁট চেপে হাসলো। মোস্তফা সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি শ্রাবণীর দিকে তাকালো, বরফ শীতল কণ্ঠে শুধালো, শ্রাবণী, তোমাকে নিয়ে যেতে কি আমাকে জোর খাটানো লাগবে? মোস্তফার এই শান্ত হুমকি শুনে শ্রাবণী আর বসে থাকতে পারল না, ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে খুব ভালো করেই জানে এই লোকে জোর করা মানেই তার সেই তিক্ত স্পর্শ, যা শ্রাবণী কোনোভাবেই সহ্য করতে পারছে না। তার চেয়ে নিজের ইচ্ছায় পা বাড়ানোই উত্তম। শ্রাবণীকে আত্মসমর্পণ করতে দেখে আমিনা বেগম এবার আরো কঠিন মরিয়া গলায় বলে উঠলেন, মুস্তাফা এহসান, আপনি তো জোর করে আমার মেয়েকে বিয়ে করলেন, কিন্তু আপনি কি জানেন আমার মেয়ের অতীত? এই তো কয়েকদিন আগেই ওর একটা ডিভোর্স হয়েছে, জানেন এসব আপনি? আর আর ওর কোনোদিন বাচ্চা হবে না। একটা বাঁচা মেয়ে বলে ডিভোর্স হয়েছে। আমিনা বেগমের মুখের কথা কেড়ে নিয়ে মুস্তাফা নিজেই বাক্যটা শেষ করলো। ঘরের ভেতরে বাতাস যেন এক নিমিষে ভারী হয়ে উঠল। আমিনা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে মুখে তীব্র বিস্ময় আর অবিশ্বাস। সাথে উপর শেফালি বেগম, মমিনা বেগম অবাক হলেন। মমিনা বেগম তো বলেই বসলেন, সব যাই না বুঝা ওরে বিয়ে করলা? কয় পোলাপানের বাপ তুমি? যে কয়টা পয়দা করা যায়। মোস্তফার লাগামহীন জবাবে মমিনা বেগম থতমত খেয়ে যান। আর একটি কথা বলার মতো সাহস করলেন না। মোস্তফা আমিনা বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা অবিচল গলায় যোগ করলো, আমি আপনার মেয়েকে চেয়েছি, তার অতীতকে নয়। আর সন্তানের কথা বলছেন, ওটা তো সৃষ্টিকর্তার নিয়ামত, মানুষের হাতের খেলা না। তাই ওসব সস্তা খোঁটা দিয়ে আমাকে আটকানো যাবে না। আমিনা বেগম তখনও মুস্তাফার মুখের উপর দেওয়া চাবুকের মতো সত্য আর অবিচল স্বীকারোক্তি শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তার বাকি কথাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। মোস্তফার ব্যক্তিত্ব আর এই অদ্ভুত খামখেয়ালিপনার সামনে দাঁড়িয়ে আর যাই হোক, তর্ক করা চলে না, সেটা তিনি বুঝে গিয়েছেন। শ্রাবণী একবার চোখ তুলে তার মায়ের দিকে তাকালো, যে মা সারা জীবন তাকে আগলে রেখেছে সব রকম পরিস্থিতিতে, সর্বদা শ্রাবণীকে সাহস জুগিয়েছেন। আজ পরিস্থিতির কাছে তিনিও কতটা নিরুপায়। মায়ের চোখে সেই অসহায় জল শ্রাবণীর বুকেও এসে বিঁধল। সে আলতো করে আমিনা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল, ধীর গলায় বলল, আসছি আম্মু, শাওন, আর তুমি সাবধানে থেকো। তুইও সাবধানে থাকিস মা। আমিনা বেগম আর কোনো কথা বলতে পারলেন না, শুধু নির্বাকভাবে মেয়ের কপালাটা চুমুকে চোখের জলে বিদায় দিলেন। মায়ের কাছ থেকে সরে এসে শ্রাবণী দেওয়ালের পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা শাওনের সামনে গিয়ে দাঁড়ালো। শাওন এতক্ষণ পাথরের মতো নিথর হয়ে সবকিছু দেখছিল। শ্রাবণীকে সামনে দেখে তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্রাবণী শাওনের দিকে তাকিয়ে একটা ম্লান বিষণ্ণ হাসি হাসলো, শান্ত গলায় বলল, ভালো থাকিস ভাই। শাওন ঠোঁট কামড়ে ধরে আর কান্না আটকে উপর নিচ মাথা নাড়ালো। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মুস্তাফা ঘড়ির দিকে তাকিয়ে একবার হাত ঘড়িটা ঠিক করে নিল, তারপর আর এক মুহূর্ত নষ্ট না করে শ্রাবণীর দিকে ইশারা করলো, মুভ। মুস্তাফার সংক্ষিপ্ত আদেশের পর পলক আর রাতুল তৎক্ষণাৎ দরজার দুপাশে পজিশন নিল। শ্রাবণী শেষবারের মতো তার চেনা ঘরটার দিকে তাকালো, মায়ের ভেজা মুখটা দেখলো এবং তারপর এক বুক দীর্ঘশ্বাস চেপে মোস্তাফার পেছন পেছন সদর দরজার দিকে পা বাড়ালো। এক নতুন অন্ধকার আর রহস্যময় ভবিষ্যতের দিকে তার এই যাত্রা শুরু হলো। শ্রাবণীতে তিনতলা বাড়িটার সামনেই রাস্তায় সারি বেঁধে মোটামুটি 10টা গাড়ি দাঁড়িয়ে। তিনতলা থেকে নেমে মাঝে দিকে দাঁড়ানো ফোর্সে দরজা খুব মেলে দাঁড়িয়ে আছে নিয়ন। মোস্তাফা এগিয়ে এসে ড্রাইভারকে ইশারা করতেই সে নেমে যায়। শ্রাবণী নির্জীব দেহটা টেনে এনে দাঁড় করায় গাড়ির সামনে। উঠে বসো। মোস্তাফার গলার আওয়াজে শ্রাবণী এক পলক তাকালো মোস্তাফার দিকে। মোস্তাফা নিজে দরজার পাশে দাঁড়িয়ে। শ্রাবণী দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। গাড়ি দরজা আটকে মোস্তাফা নিজে ড্রাইভিং সিটে যেয়ে বসে। তারপর ইঞ্জিনের গর্জনের আওয়াজ, পরপর 6টা গাড়ি বেরিয়ে গেল আর মুস্তাফার গাড়িকে ফলো করে আর বাকিগুলো ফিরে গেল আয়শার বিলাতে। রাতের নিস্তব্ধ শহরটাকে চিরে তীব্র গতিতে ছুটে চলল মুস্তাফার পোর্শে। চারপাশে চেনা আলো, চেনা দালান কোঠাগুলো এক এক করে পেছনে ফেলে গাড়িটা ক্রমশ শহরের কোলাহল ছাড়িয়ে এগিয়ে যেতে লাগলো। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। শ্রাবণী জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মুস্তাফা স্টিয়ারিং হুইলে শক্ত হাত রেখে অত্যন্ত দক্ষতায় ড্রাইভ করছে। তার চোখে মুখে এক অদ্ভুত গম্ভীর নিস্পৃহতা। শহর থেকে বেশ খানিকটা দূরে একটা ফাঁকা নিরিবিলি হাইওয়ের পাশে এসে মুস্তাফা গাড়ির গতি কমিয়ে আনলো। চারপাশটা বেশ অন্ধকার, কেবল রাস্তার ধারে নিয়ন আলো আর গাড়ির হেডলাইটের তীব্র আলোয় যতটুকু দেখা যাচ্ছে। একপাশে বড় বড় গাছের সারি আর অন্য পাশে শান্ত নির্জন প্রান্তর। এই নির্জন রাতের প্রহরে জায়গাটা এতটাই শান্ত যে বাতাসের শোঁ শোঁ শব্দ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে।
মোস্তফা এক ঝটকায় গাড়িটা রাস্তার একপাশে ব্রেক চেপে থামালো। ইঞ্জিনের গর্জন স্তব্ধ হতেই চারপাশে নীরবতা যেন আরো গাঢ় হয়ে শ্রাবণীকে গ্রাস করতে চাইলো। তাদের গাড়িটা থামার সাথে সাথে পেছনে বাকি বা গাড়িগুলো নিখুঁত দূরত্বের ব্যবধানে রাস্তা জুড়ে পজিশন নিয়ে নিল। মোস্তফার গাড়ি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চারদিক থেকে যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দাঁড়িয়ে গেল কালো গাড়িগুলো। গাড়িগুলোর হেডলাইট নিভিয়ে দেওয়া হলেও ভেতরে বডিগার্ডের সতর্ক চোখজোড়া চারপাশের অন্ধকারের উপর কড়া নজর রাখছে। তারা দূর থেকে তাদের বস আর এই গাড়িটাকে এক দুর্ভেদ্য দুর্গের মতো পাহারা দিয়ে চলেছে। গাড়ি থামিয়ে মোস্তফা স্টিয়ারিং থেকে হাত সরিয়ে সিটে হেলান দিয়ে বসলো। তার শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি এবার নিবদ্ধ হলো পাশে গুটিসুটি মেরে বসে থাকা শ্রাবণীর ওপর। গাড়িতে থাকা একটা পানির বোতল এগিয়ে ধরলো শ্রাবণীর সামনে। ড্রিঙ্ক ইট, ইউ উইল ফিল বেটার। শ্রাবণী মুখ ফিরিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে, টেল মি। শ্রাবণী এবারে তাকালো মোস্তফার দিকে, বলল, আমাকে কেন এভাবে বিয়ে করলেন? স্বার্থ কি? প্রয়োজন কি? মোস্তফা কিঞ্চিৎ হাসলো। মোস্তফা গাড়ির সিটটা কিছুটা পেছনে হেলিয়ে দিয়ে আরাম করে বসলো। শান্ত গলায় বলল, এত প্রশ্নের উত্তর খুঁজছেন কেন মিসেস আহসান? মোস্তফা এহসানকে ভালোবেসে দেখুন, উত্তরগুলো নিজেই ধরা দেবে। মোস্তফার মুখে মিসেস এহসান সম্বোধনটা শুনে শ্রাবণীর কান দুটো ঝাঁঝা করে উঠল। এই নামের পরিচয়ের ওজন কতখানি তা ভেবেই তার ভেতরটা শিউরে উঠছে। মোস্তফার সিট হেলিয়ে দিয়ে এমন নিশ্চিন্তে বসা আর ঠোঁটের কোণে লেগে থাকা ওই রহস্যময় হাসিটা শ্রাবণীর ভেতরে জমে থাকা ক্ষোভকে আরও উস্কে দিল। সে আর চুপ থাকতে পারল না। তপ্ত গলায় বলে উঠল, ভালোবেসে দেখবো? যে মানুষটা পশুর মতো জোর জবরদস্তি করে আমাকে নিজের সম্পত্তি বানিয়ে নিল, তাকে ভালোবাসবো? আপনার এই কুৎসিত রূপটা দেখার পর ঘৃণা ছাড়া আমার ভেতর থেকে আর কিছুই বের হবে না, মুস্তাফা এহসান। শ্রাবণীর এত বড় অপমানেও মুস্তাফার মুখে সেই শান্ত ভাবটা বিন্দুমাত্র টলল না। মুস্তাফা অপলক দৃষ্টিতে শ্রাবণীর রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল। মুস্তাফা আলতো করে ডান হাতটা বাড়িয়ে শ্রাবণীর সিটের উপর রাখলো। মুস্তাফা শ্রাবণীকে স্পর্শ করলো না, শুধু তার হাত রাখার ভঙ্গিটাই শ্রাবণীকে আরো কোণঠাসা করে ফেলার জন্য যথেষ্ট ছিল। মুস্তাফা শক্ত গলায় বলল, ঘৃণাই করো শ্রাবণী, তীব্র ঘৃণা করো। ভালোবাসা ঘৃণার মাঝে দূরত্ব কতটুকু জানো? একটা মুদ্রার এপিঠ ওপিঠ। আজ যে তীব্রতায় ঘৃণা করছো, ঠিক ততটা তীব্রতা নিয়েই কোন একদিন এই মুস্তাফা আহসানের বুকেই আছড়ে পড়বে। অ্যান্ড অন দ্যাট ডে ইউ ওয়ন্ট ইভেন ফাইট ইট, ইউ উইল জাস্ট ক্রেভ দিস টেস্ট। কক্ষনো না, মরে গেলেও না। শ্রাবণী জানালার দিকে মুখ ঘুরিয়ে জেদি গলায় বলল। তার চোখ দিয়ে তখন রাগ আর অসহায়তা নোনা জল গড়িয়ে পড়ছে। মোস্তফা একটা দীর্ঘশ্বাস ফেলে সিটটা আবার সোজা করে নিল। স্টিয়ারিং হুইলে হাত রেখে সামনে শুনশান অন্ধকার রাস্তার দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর বলে উঠল, তুঝে মেরা রব নে মিলায়া, मैंने तुझे आपने बनाया। রাতের আঁধার কেটে দিনের আলোয় আলোকিত হয়ে উঠছে ভুবন। এহসান ভিলার বিশাল সদর দরজার বাইরে চেনা পরিচিত যান্ত্রিক গর্জন শোনা গেল। থমথমে নিস্তব্ধ পরিবেশ মুহূর্তেই গাড়ির কর্কশ আওয়াজে ভারী হয়ে উঠল। এহসান ভিলার ড্রাইভওয়ে পিছিয়ে এসে গাড়িগুলো থেমেছে সারিবদ্ধভাবে। দরজার একেবারে সামনে এসে থেমেছে মুস্তাফার পোর্শে। সামনে পেছনে থাকা সবগুলো গাড়ি থেকে গার্ডস নেমে দাঁড়িয়েছে। কিন্তু মুস্তাফা এখনো গাড়িতেই বসে তাকিয়ে আছে তারই পাশে ঘুমন্ত পরিশ্রান্ত মুখশ্রীর দিকে। ক্লান্ত শরীর এবং মন কখন যে ঘুম এসে চোখে বসেছে, কি হতে চলেছে। আহসান ভিলাতে প্রবেশ করতেই নাজমা বেগম বাকি মেয়েদের নিয়ে তটস্থ হয়ে এগিয়ে আসেন। শ্রাবণীকে এমন বিধ্বস্ত আর বিপর্যস্ত অবস্থায় দেখে নাজমা বেগমের বুকটা কেঁপে উঠলেও নিজের ব্যাকুলতা মুহূর্তেই নিজের মধ্যে দমিয়ে রাখলেন। মোস্তাফা শ্রাবণী ঠান্ডা হয়ে যাওয়ার হাতটা শক্ত মুঠোয় ধরে সিঁড়ি দিয়ে এক ধাপ উঠে থমকে দাঁড়ায়। নাজমা বেগমের দিকে ঘুরে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলে, আপনাকে যা ব্যবস্থা করতে বলেছিলাম করেছেন? নাজমা বেগম দ্রুত মাথা নেড়ে জানান, জি। গুড। 5 মিনিট পর আমার রুমে পাঠিয়ে দেবেন। শ্রাবণী বিস্ফোরিত নয়নে নাজমা বেগমের দিকে তাকিয়ে রইল। নাজমা বেগমের ছোট্ট ওই উত্তরটাতে স্পষ্ট যে তিনিও আগে থেকে জানতেন তাকে যে এভাবে বন্দি করে বিয়ে করবে মুস্তাফা, সেটা এই বাড়ির প্রতিটি মানুষ জানত। অবিশ্বাস্য। অথচ এই নাজমা বেগমকে শ্রাবণী কতটা সম্মান শ্রদ্ধার আসনে বসিয়েছিল। অথচ এরা সবাই এই সুনিপুণ নোংরা প্ল্যানের এক একটি অংশ, যা সম্পূর্ণ বাস্তবায়ন করতে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ভূমিকা বিদ্যমান। শ্রাবণী চোখ বুজে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তার অবশ হয়ে আসা মন জপতে লাগলো একটা মাত্র শব্দ, বিশ্বাসঘাতক।
হাতের কবজিতে আচমকা একটা হ্যাঁচকা টান অনুভব করলো শ্রাবণী। মোস্তাফা পা বাড়িয়েছে সিঁড়ি ধরে দোতলায়। নিজেকে সামলে নিয়ে টালমাটাল পায়ে সেও পা বাড়ায়। মোস্তাফা সোজা এসে নিজের বেডরুমের দরজার সামনে দাঁড়ায়। পাসওয়ার্ড দিয়ে লক খুলে শ্রাবণীকে নিয়ে ভেতরে প্রবেশ করে এবং দরজা লক করে দেয়। ঘরের মাঝখানে শ্রাবণীকে দাঁড় করিয়ে মোস্তাফা তার মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আপনার ঘর, আপনার বাড়ি, এহসান বিলার সবটা আপনার। মোস্তাফা তখনও শ্রাবণীর হাত শক্ত মুঠোয় ধরে রেখেছে। শ্রাবণী আবার নিজের সর্বশক্তি দিয়ে সেই হাত ঝাড়া মেরে ছাড়িয়ে দিয়ে 2 কদম পিছিয়ে যায়। কম্পিত গলায় চিৎকার করে বলে, আমার এসব কিছুর কোনো লাভ নেই, কিচ্ছু চাই না। আপনি আমাকে কেন এমন করে বিয়ে করলেন সেই উত্তরটা দিন। কি স্বার্থ, কি উদ্দেশ্য, বলুন আমাকে। মোস্তাফা ক্ষণিকের জন্য শান্ত চোখে শ্রাবণীর আগে কাঁপতে থাকা মুখের দিকে তাকালো। তারপর পরনের সুটটা গা থেকে খুলে বেডের উপর ছুঁড়ে ফেলে ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। শ্রাবণীর খুব কাছে এসে দাঁড়াতেই তার গায়ের পারফিউমের গন্ধটা শ্রাবণীর জন্য দম আটকে দিল। মোস্তাফা ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে মৃদু স্বরে বলল, কাটাহেরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, শোনেননি এই কথা। শ্রাবণী ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। দেওয়ালে পিঠ থেকে যাওয়া হরিণীর মতো ফুঁসে উঠে বলল, না, আমি কিচ্ছু শুনিনি, আর শুনতে চাইও না। এরই মাঝে দরজায় নক করার আওয়াজ পাওয়া যায়। মোস্তাফা শ্রাবণীকে সেভাবে রেখে দরজা খুলে বেরিয়ে যায়। নাজমা বেগম এসে দাঁড়িয়েছেন আরও কিছু মেয়েদের সাথে নিয়ে। তাদের হাতে নতুন পোশাক এবং খাবার। নাজমা বেগম সেগুলো নিয়ে ভেতরে ঢুকে বলে, পোশাক বদলে খাবার খেয়ে নিন ম্যাডাম। ম্যাডাম? কে কার ম্যাডাম? আমার নাম আছে, নাম ধরে ডাকতে পারলে ডাকুন, না হলে কথা বলার প্রয়োজন নেই। শ্রাবণীর রাগে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে কথাটা বলল নাজমা বেগমকে। শ্রাবণীর রাগে যৌক্তিক কারণ উপলব্ধি করে নাজমা বেগম মাথা কিঞ্চিত নুইয়ে রেখে বলে, বাড়ির মালকিনকে নাম ধরে ডাকতে নেই, আর আপনি স্যারের স্ত্রী, আপনাকে সম্মান করা আমাদের দায়িত্ব। নাজমা বেগমের কথা শুনে শ্রাবণী ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল। মালকিন, স্যারের স্ত্রী, এই ভারী শব্দগুলো যেন এখনো তার কান অব্দি ঠিকঠাক পৌঁছাচ্ছে না। এক লহমায় জীবনের এত বড় পরিবর্তন মেনে নেওয়া সত্যিই কঠিন। নাজমা বেগমকে এমন নির্বিকার দেখে শ্রাবণীর মনের মধ্যে চাপা কষ্টটা আরও বৃদ্ধি পেল। নাজমা বেগম আরও কিছু সময় দাঁড়িয়ে থেকে পোশাক এবং খাবার রেখে বেরিয়ে আসেন। চার দেওয়ালের মাঝে বন্দী হওয়ার পর শ্রাবণী বুঝতে পারে, আপাতত এই বন্দিত্ব মেনে নিয়ে চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। সময় এবং সুযোগ বুঝে একজন বেলা চৌকার তাকে পেরোতে হবে। পরনের মলিন শাড়ি বদলে নাজমা বেগমে রেখে যাওয়া কামিজ পায়জামা পরে নেয়। খাবারটা সেভাবে ফেলে রেখে মোস্তাফার ঘর থেকে বেরিয়ে সোজা লাইব্রেরিতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। প্রতিদিনের মতো লাইব্রেরিতে ঢুকে আজকেও জানালা খুলে সেখানে যেয়ে বসে। সেখানেই তার সারাটা দিন কাটে। সারাদিন পেরোলেও মোস্তাফা একবার ওই দিকটায় আসেনি। তবুও অজানা আতঙ্কে নিজের মধ্যেই যেন গুটিয়েছিল। বারবার নজর রাখছিল দরজার দিকে, না জানি কখন মোস্তাফা এসে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সারাদিনের মধ্যে সে একবারের জন্য মোস্তাফার দেখা পেল না। দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে রাত নামলো ধরণীর বুকে। রাতের খাবার নিয়ে নাজমা বেগম অনেকক্ষণ দরজার বাইরে অপেক্ষা করলেও শ্রাবণীর কোনো সাড়া শব্দ না পেয়ে লাইব্রেরির ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে দেখেন ওনার সারাদিনের ক্লান্তিতে শ্রাবণী ঘুমিয়ে পড়েছে, টেবিলের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। নাজমা বেগম শ্রাবণীকে না ডেকে, শ্রাবণীর ঘুম ভেঙে গেল কোনো এক দুঃস্বপ্নের প্রভাবে। ঘুম ভাঙতেই টের পেল ঘাড়ে তীব্র ব্যথা। একপাশে ঘুরে থাকা এই ব্যথা, এদিকে নিজের গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। কোনো রকম ঘাড় স্ট্রেচ করে স্বাভাবিক হয়ে সাইড টেবিলের জগে হাত বাড়াতেই দেখলো সেটা একদম খালি। এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই। অগত্যা লাইব্রেরি দেওয়ালে সেট করা ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাঝরাত পার হয়ে গেছে। পুরো বাড়ি নিঝুম, নিস্তব্ধ। শ্রাবণী পা টিপে টিপে লাইব্রেরি থেকে বেরিয়ে নিচে নেমে এলো। কিচেন থেকে একটা পানির বোতল নিয়ে যখন সে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখনই ঘটল ঘটনাটা। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠতেই শ্রাবণীর মনে হলো কেউ তার পেছনে আছে। এটা ভাবতেই যেন তার শিরদাঁড়া বয়ে ভয়ের শীতল স্রোত প্রবাহিত হলো। ঘুরে দেখার সাহসটুকু তার নেই। দ্রুত পায়ে উপরে উঠতে চাইল, কিন্তু সিঁড়ির ল্যান্ডিংয়ের অন্ধকার কোণটা পার হতেই আচমকা একটা শক্ত জোরালো হাত এসে জড়িয়ে ধরল শ্রাবণীর কোমর। শ্রাবণী কিছু বুঝে ওঠার বা চিৎকার করার সামান্যতম সুযোগও পেল না। চোখের পলকে কেউ একজন ওকে শূন্যে তুলে নিজের চওড়া কাঁধের উপর ফেলে নিল। হঠাৎ এই অতর্কিত হামলায় শ্রাবণীর হাতের পানির বোতলটা ফ্লোরে পড়ে ছিটকে গেল। আতঙ্কে আর বিস্ময়ে ওর হার্টবিট যেন বন্ধ হওয়া জোগাড়। কিন্তু পরক্ষণেই চেনা পারফিউমের সেই তীব্র মাদকতাময় পুরুষালী ঘ্রাণটা ওর নাসিকার অন্ধে এসে ধাক্কা মারল।
চনমনে এক অনুভূতিতে মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল শ্রাবণীর। এই চেনা স্পর্শ আর ঘ্রাণ আর কারো নয়, স্বয়ং মুস্তাফা এহসানের। শ্রাবণী কাঁধের ওপর থেকে ছটফট করে ফিসফিসিয়ে প্রতিবাদ করতে চাইল, ছাড়ুন আমাকে, কি করছেন কি এসব। মোস্তফা কোনো জবাব দিল না। মোস্তফার কোনো তাড়া নেই। অবাধ্য শ্রাবণীকে সামলানোর এক অদ্ভুত কর্তৃত্বপূর্ণ শান্ত জেদ কাজ করছে ওরই মাঝে। শ্রাবণীর কোনো আকুতি কানে না তুলে ওকে কাঁধে নিয়ে মোস্তফা ভারী কদমে সোজা নিজের অন্ধকারে ঘরের দিকে এগিয়ে গেল। সিঁড়ি ধরে দ্বিতীয় তলায় নিজের ঘরে না যেয়ে সোজা টপ ফ্লোরে তার একান্ত ব্যক্তিগত অফিস রুমে প্রবেশ করে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজার লক খুলে ভেতরে ঢোকার মুহূর্তেই আটকে গেল মোস্তফা। শ্রাবণী দুই হাত দিয়ে দরজার পাল্লা চেপে ধরেছে। মোস্তফার চোয়াল শক্ত হয়ে ওঠে। বিরক্তির শেষ সীমায় পৌঁছয় সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। শ্রাবণী গায়ে সর্বশক্তি দিয়ে দরজা চেপে ধরে অবরুদ্ধ গলায় বলে, ছেড়ে দিন আমাকে, জোর করে দেহ পাওয়া যায়, মন পাওয়া যায় না। শ্রাবণীর এই মরিয়া বোকা বোকা কথা শুনে মোস্তফা রাগলো না, বরং অন্ধকারের মাঝে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর তাচ্ছিল্যের হাসি। কাঁধের ঝুলন্ত শ্রাবণীকে নিয়েই সে চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণে চোখ মেলে এক তীব্র অন্ধকার চাউনিতে সে ফিসফিস করে বলল, দেহ আর মন দুটোই পাবো শ্রাবণী, তবে এখন আপাতত তোমার এই ছটফটে দেহটাই দরকার বেঁধে রাখার জন্য। এখন ভালোই ভালোই দরজার পাল্লা ছাড়বে, নাকি আমি অন্য ব্যবস্থা নেব? শ্রাবণী মনে মনে আজ তীব্র প্রতিজ্ঞ, যাই ঘটুক সে আজ হার মানবে না। সে উল্টো হয়ে ঝুলন্ত অবস্থা থেকেই মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল, আমি কি কোনো চোর না ডাকাত যে আমাকে বেঁধে রাখবেন? আমি ছাড়বো না, কিছুতেই না। মুস্তাফা আর দ্বিতীয়বার সতর্ক করলো না। সে স্বাভাবিকভাবেই এক কদম পিছিয়ে এলো, যাতে শ্রাবণী দরজা থেকে হাত সরাতে বাধ্য হয়। শ্রাবণী পরনে জর্জেট কালো রঙের কামিজ আর পায়জামা। কিছু বুঝে ওঠার আগেই তীব্র এক শিহরণ আর আতঙ্কে সে দ্রুত দরজার পাল্লা থেকে হাত সরিয়ে নিল। নিজেকে বাঁচাতে মুচড়ে উঠল মুস্তাফার শক্ত বাহুর খাঁচায়, তার কাঁধের ওপর। কাজ হয়েছে বুঝতে পেরে মুস্তাফার ঠোঁটে জয়ের বাঁকা বাঁকা ক্রূর হাসি ফুটে উঠল। দরজা অটোমেটিক লক হয়ে গেল। শ্রাবণীকে ওভাবেই কাঁধে ঝুলিয়ে রেখে মুস্তাফা সুইচ বোর্ডের কাছে গিয়ে আলো জ্বেলে দিল। কিন্তু সেটা সাধারণ আলো নয়, এক মায়াবী মৃদু নীলচে আলো। সেই আলোয় ঘরের ভেতরে পরিবেশটা কেমন যেন মোহময়, নেশাক্ত আর একই সাথে আবেদনময় হয়ে উঠল। শ্রাবণীকে নিয়ে মুস্তাফা সোজা এগিয়ে গেল ঘরের কেন্দ্রবিন্দুতে। কাঁধ থেকে নামিয়ে সে তাকে বসিয়ে দিল বিশাল এক বিছানার মতো জায়গায়। শ্রাবণী প্রথমে ঘোরের মধ্যে বুঝতে পারেনি, কিন্তু পরক্ষণেই টের পেল এটা একটা সুইং বেড, শেকল দিয়ে ঝুলন্ত পুরো একটা দোলনা বিছানা। চারপাশের আবছা আলো আধারেতে সবকিছু কেমন রহস্যময়, অস্পষ্ট লাগছিল। চারপাশ অস্পষ্ট হলেও সামনে দাঁড়িয়ে থাকা মোস্তাফা এহসান সম্পূর্ণ স্পষ্ট। প্রকাণ্ড এক ছায়ার মতো তারপর কর্তৃত্ব ছড়াচ্ছে। হঠাৎই শ্রাবণী লক্ষ্য করল মুস্তাফা তার চোখের উপর থেকে তীব্র দৃষ্টি না সরিয়েই গায়ে স্যুট, ভেস্ট আর শার্ট এক এক করে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলছে। তার পেশিবহুল সুগঠিত শরীরটার ফুলে ওঠা পেশিগুলো নীল আলোয় আরো বেশি ভয়ঙ্কর লাগছে। শার্টটা ফেলে মোস্তাফা ধীর পায়ে এগিয়ে এসে বসলো শ্রাবণীর পায়ের ঠিক নিকটে। এক অজানা আশঙ্কায় শ্রাবণী পিছিয়ে যেতে চাইল, কিন্তু মোস্তাফা শ্রাবণীর দিকে তাকাতেই তার তীক্ষ্ণ দৃষ্টি তাকে এক জায়গায় জমিয়ে দিল। মোস্তাফা পরম মমতায়, অথচ এক অদ্ভুত অধিকারবোধ নিয়ে শ্রাবণীর বাম পাটা নিজের শক্ত হাতের তালুর ওপর তুলে নিল। আঙ্গুল দিয়ে আলতো করে চেপে ধরে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ব্যথা কমেছে? মোস্তাফার এমন গম্ভীর কণ্ঠে তোপে শ্রাবণী ভেতরে ভেতরে কেঁপে উঠে ছোট করে জবাব দিল, হুম। হুট করেই মুস্তাফা মাথা নুইয়ে দিল। শ্রাবণী পায়ের গোড়ালিতে তার তপ্ত রুক্ষ ঠোরচোরা ছুঁয়ে দিল। কোনো সাধারণ আলতো যমুনায় যেন নিজের মালিকানা শিলমোহরে এঁকে দিল সে সেই নরম চামড়ায়। তীব্র এক আক্রাশে সে উড়ে উঠল। তার পুরো শরীর কাঁপিয়ে এক অবশ করা অনুভূতি বয়ে গেল। অসম্ভব, সে কি এই লোকের স্পর্শে সাড়া দিচ্ছে নাকি? শ্রাবণী মনে মনে নিজেকেই ধিক্কার জানালো। পায়ের ওপর থেকে সরিয়ে মুস্তাফা উঠে এসে বসলো ঠিক শ্রাবণীর গা ঘেঁষে। তাদের ওজনে সুইং বেডটা সামান্য দুলে উঠতেই দুজনের দূরত্বটুকু এক নিমেষে মুছে গেল। এত কাছে যে মোস্তাফার গায়ে পারফিউমের সিগারেটের সেই মিশেল পুরুষালী সুবাসটা শ্রাবণীর প্রতিটি নিঃশ্বাসের সাথে তার ভেতরে প্রবেশ করতে লাগলো। ওই সুবাসে কোনো স্বস্তি নেই, বরং শরীর অবশ করে দেওয়া এক অদ্ভুত অবরুদ্ধ টান আছে। মোস্তাফার এই শান্ত অথচ নিরেট উপস্থিতির চাপ সহ্য করতে না পারে শ্রাবণী অবাধ্যভাবে চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। কি করতে চাইছে লোকটা? ভাবতেই শ্রাবণীর মস্তিষ্ক যেন অচল হয়ে পড়ছে।
শ্রাবণীর ভয়তো মুখ দেখে মুস্তাফা সম্মোহিত হয়ে সামান্য ঝুঁকে তার কানের লতির ঠিক নিচেই মুখ নামিয়ে আনলো। তার তপ্ত ভারী নিঃশ্বাস শ্রাবণী ঘাড়ের নরম চামড়ায় আছে পড়তেই শ্রাবণী ভেতরে ভেতরে আরো একবার শিউরে উঠল। কোনো কিছু না ভেবে পায়ের ব্যথায় ভুলে এক লাফে নেমে পড়ল। মোস্তাফার দিকে মুখ ফেরানোর সাহসটুকু তার নেই, তাই উল্টো দিকে ফিরে কম্পমান গলায় বলল, আমাকে এখানে কেন এনেছেন? মোস্তাফার গলার আওয়াজ পাওয়া গেল না, শুধু সুইং বেডটা মোস্তাফার ভর ছেড়ে দেওয়ার কারণে সামান্য দুলে ওঠার কারণে লোহার শিকলে ঘর্ষণের মৃদু একটা আওয়াজ পাওয়া গেল। মোস্তাফা তার জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিচু এবং গম্ভীর গলায় ডাকলো, মিসেস অ্যাশন, কাম ব্যাক টু ইয়োর প্লেস। মোস্তাফার আদেশেও শ্রাবণী পাথরের মতো স্থির দাঁড়িয়ে রইল, এক কদমও নড়ল না। তার এই অবাধ্যতা মুস্তাফার ভেতরে অধৈর্য সত্তাকে আরও উস্কে দিল। ধীর ভারী কদমে মুস্তাফা এগিয়ে এলো শ্রাবণী ঠিক পেছনে। শ্রাবণী টের পেল তার ঠিক পিঠের ওপর মোস্তাফার অভাবটা এসে থমকে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণী তার শিরদাঁড়া বরাবর একদম মেরুদণ্ডের ওপর চেপে বসলো। লোডেড পিস্তলের নল, সেই স্পর্শে শ্রাবণী পুরো শরীর এক নিমেষে জমে পাথর হয়ে গেল। কানে ঠিক পাশ থেকে মোস্তাফার ফিসফিসে ধারালো কণ্ঠস্বর ভেসে এলো, আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কতটা ভয়ানক হতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ভয়ে আর আতঙ্কে শ্রাবণীর ভেতরে শেষ সাহসের বিন্দুটা জ্বলে উঠল। সে এক ঝটকায় মুস্তাফার সামনে থেকে সরে গিয়ে ঝড়ের বেগে ছুটে গেল দরজার দিকে। এই বন্দিশালা থেকে তাকে পালাতেই হবে, কিন্তু দরজার হ্যান্ডেল ধরে অনবরত ঝাঁকাতেই তার মাথায় এলো এটা ফিঙ্গারপ্রিন্ট লক। যতই চেষ্টা হোক না কেন দরজা খুলবে না। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক প্রলয়ঙ্কারী ঝড় ধেয়ে এলো। শ্রাবণী ঘুরে তাকানোর সুযোগটুকু পেল না। তার আগেই মোস্তাফা হিংস্র এক চিতার মতো এসে তাকে চাপটে ধরলো। এক হ্যাঁচকা টানে শূন্যে তুলে নিয়ে কোনো রকম দয়ামায়া না দেখিয়ে সে শ্রাবণীকে ছুঁড়ে ফেললো সেই ঝুলন্ত সুইং বেডের ওপর। বিছানাটা তীব্রভাবে দুলে উঠল। শ্রাবণী সামলে ওঠার আগেই মুস্তাফা তার পুরো শরীর নিয়ে বাঘের মতো চেপে বসল, যেন শিকারী তার শিকারকে নিজের মধ্যে বদ্ধ করতে সক্ষম হয়েছে। শ্রাবণী দুটো হাত করাবত তীব্র আক্রোশে মুস্তাফার চোখ দুটো নীল আলোয় জ্বলজ্বল করছে। মুস্তাফা হেসে সে এক চূড়ান্ত ঘোষণা দিল, বি মাইন সঞ্জনা, শুধু আমার হয়ে থেকো। আই ডোন্ট লাইক ডিসঅবিডিয়েন্স অ্যাট অল। পারবো না, ছেড়ে দিন আমাকে, অভদ্র অসভ্য লোক। তোমার কাছে আমি ঠিক কতটা অসভ্য হতে পারি তোমার ধারণা নেই অ্যাঞ্জেল। আমি ধারণা রাখতেও চাই না। মোস্তাফার ঠোঁটের কোণ সামান্য প্রসারিত হলো। শ্রাবণীর হাত দুটোকে ছেড়ে দিয়ে মুস্তাফা তার চিবুকটা শক্ত করে ধরল। তারপর এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকালো। পরক্ষণেই যেন এক গভীর অবসাদ গ্রাস করলো তাকে, যেন সমস্ত আক্রোশ আর জেদ এক নিমেষে ফুরিয়ে গেছে তার। এক তীব্র ক্লান্তিতে মুস্তাফা তার মুখটা শটান গুঁজে দিল শ্রাবণীর কাঁধ আর ঘাড়ের সন্ধিস্থলে। কোনো কথা না বলে সম্পূর্ণ নুয়ে পড়ে সে তার মুখটা রেখে দিল শ্রাবণীর কাঁধের ওপর। কয়েক মুহূর্তের এক দমবন্ধ করা নীরবতা। মনে হলো মুস্তাফা যেন শ্রাবণীর ঘাড়ির মাঝে নিজের সমস্ত হিংস্রতাকে বিসর্জন দিচ্ছে। মুস্তাফা তার কাঁধে মুখ গুজে রাখা অবস্থাতে অত্যন্ত নিচু, ক্লান্ত আর ভারী গলায় বলল, আই এম সো এক্সস্টেড। জাস্ট হোল্ড মি, হোল্ড মাই পেইন, ডোন্ট লেট মি গো, ইভেন ইফ আই বেগ ইউ টু। মুস্তাফার নমনীয় গলার আওয়াজে শ্রাবণী থমকে গেল। নড়াচড়া করার সাহস পেল না। মুস্তাফার শরীরে নিরেট ওজনে বন্দী হয়ে পড়ে। শ্রাবণী এক অদ্ভুত অসাড় করা অনুভূতিতে চোখ বুজে রইল। বিয়ে? মোস্তাফা বিয়ে করেছে? অবিশ্বাস্য। স্বয়ং মোস্তাফা এহসান এসে না বললে এই কথা আমি বিশ্বাস করছি না। আইভের কণ্ঠে স্পষ্ট তার ছিল, যেন কোনো এক নাটকীয় মিথ্যে কথা শুনছে। মোস্তাফা এহসান বিয়ে করতে পারে এই যেন চরম এক মিথ্যে কথা। এদিকে আইভি বিষয়টা বিশ্বাস করেনি দেখে মুবিন এহসান কণ্ঠে জোর এনে বললেন, মুস্তাফা বিয়ে করতে পারে না? ড্রেসিং টেবিলের সামনে বসে ঠোঁটে গাঢ় লাল রঙের রঞ্জকে রাঙিয়ে বাঁকা হেসে বলে, অবশ্যই পারে না, কারণ সে বরাবর নারী বিদ্বেষী। ইউ নো ইট ভেরি ওয়েল ড্যাড। দুনিয়ার সব থেকে নিকৃষ্ট পুরুষটা কোনো না কোনো নারীর প্রেমে পড়ে, ভয়ঙ্করভাবে পড়ে। মুবিন এহসানের কণ্ঠস্বরে দৃঢ়তায় আইভি থমকায়। ড্রেসিং টেবিলের আয়নায় মুবিন এহসানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, হু ইজ দ্যাট ফাকিং গার্ল? মুবিন এহসান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসেন, জানা যায়নি। ফাইনাল টাচ আপ করে আইভি উঠে দাঁড়ায়। পার্স আর মোবাইল ফোন হাতে নিয়ে মুবিন এহসানের দিকে ঘাটটা সামান্য কাত করে বলে, ফাইন্ড দ্য আউট, পার্টি থেকে ফিরে আসার আগেই সব খোঁজ সাজানো থাকে। গট ইট? মুবিন এহসান কপাল কুঁচকে আইভি দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোর সাথে তোমার মেলামেশা ঠিক হচ্ছে কি? কি স্বার্থে মিশছ? পাওয়ার অ্যান্ড মানি, হি হ্যাজ বোথ। কথাটা বলেই আইভি এগিয়ে যায়। রেড বডিগনের সাথে 4 ইঞ্চি লম্বা ওয়াইএসএল হিল পড়েছে আইভি।
হিলের খটখট আওয়াজ তুলে সে ফ্ল্যাট থেকে বের হওয়ার জন্য দরজার সামনে যেতেই যায়, থমকে দাঁড়ায়। ঘুরে মুবিন হাসানের দিকে তাকিয়ে বলে, আঙ্কেলকে খবরটা পৌঁছে দাও। কাকে বিয়ে করেছে তার ডিটেলস এমনি হাতে চলে আসবে। ওকে ড্যাড? মুবিন হাসানের অত্যন্ত গা ছাড়া ভাবে জবাব দিলেন, তোমার মনে হয় এখনো খবর না পৌঁছে আছে? তোমার কাজ তুমি করে রাখো। গুড নাইট। মুবিন হাসানকে কথাটা বলেই আলভি বেরিয়ে যায়। আলভি যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন মুবিন হাসান। আলভিটি কি করছে, কি করতে চাইছে, এটা তার অজানা, কিন্তু এতটুকু জানে মুয়াজ হাসানের সাথে কোনো না কোনো গোপন প্ল্যানের একটা বড় অংশ আইভি। শ্রাবণীর ডান পাশের হাত, কাঁধ আর ঘাড়ের অংশটা যেন ব্যথায় টনটন করছে। ভলিনি স্প্রে করেও অবশ্য ভাবটা কাটেনি। ব্যথার কোনো নিরাময় তো দূরের কথা, আর ব্যথা হবে নাই বা কেন? মোস্তফার মতো অমন ঠিক পড়েছিল না, এক প্রকার পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থেকে শ্রাবণীর হাতের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে আসছিল। যখন পুরো হাতটা অবশ্যই তীব্র অসাড়তা টের পেল, তখন সে সামান্য একটু নড়ে ওঠার চেষ্টা করতেই মোস্তফা সরে আসে। কিন্তু সরে গিয়েও কি খুব একটা লাভ হলো? শ্রাবণী নিজের ডান পাশটা যেন আর অনুভবই করতে পারছে না। কোনো রকমে হাতটা সরিয়ে নিয়ে আসার সুযোগ পেলেও মোস্তফার লৌহ কঠিন বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি মেলে না। শ্রাবণীর পাতলা গড়নের দুর্বল শরীরটাকে এক ঝটকায় নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে নিয়ে মোস্তফা আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। বারবার এভাবে তার বাহুবন্ধনে বন্দী হয়ে পড়ায় সেখান থেকে উঠে আসার আর কোনো সুযোগই অবশিষ্ট ছিল না শ্রাবণীর। আর উঠেও বা কি লাভ হতো? রুমের দরজাটা তো ভেতর থেকে পাসওয়ার্ড লক করা, যা মুস্তাফা ছাড়া কেউ আনলক করতে পারবে না। ভোর রাতের দিকে মুস্তাফা নিজেই হয়তো অবচেতন মনে শ্রাবণীকে ছেড়ে দেয়। বিছানা ছেড়ে উঠে রুমের দরজার লকটা খুলে দেয় সে। লক খোলার শব্দ হতেই শ্রাবণী যেন খাঁচামুক্ত বিহঙ্গের মতো ছিটকে বেরিয়ে আসে ঘর থেকে। করিডোরে এসে বড় বড় কয়েকটা শ্বাস নেয়। ফুসফুস ভরে মুক্ত হাওয়া নিয়ে ঘাড় ঘুরিয়ে বন্ধ দরজার দিকে তাকায় তাকায় তারপর চাপা ফিসফিসানি কণ্ঠে আপন মনেই বলে ওঠে, মানুষ তো নয়, যেন আস্ত একটা পাথর। উফ, হাতটা বুঝে আজ সত্যিই গেল। ডান হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে ব্যথায় মুখটা কুঁচকে শ্রাবণী ধীর পায়ে নিচে নেমে আসে। সোজা লাইব্রেরিতে ঢুকে কোনো শব্দ না করেই নিঃশব্দে টেবিলের উপর মাথা এলিয়ে বসে পড়ে। দীর্ঘ একটা রাত পর যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, মুহূর্তে ঘুমের অতলে হারিয়ে যায়। এদিকে শ্রাবণী চলে যাওয়ার পর মুস্তাফার ঘরে থমথমে নীরবতা যেন আরো গাঢ় হয়। বিছানার যে পাশটা একটু আগে শ্রাবণীর উষ্ণ উপস্থিতি ছিল, সেখান থেকে সুবাসটুকু এখনো মিলিয়ে যায়নি। মুস্তাফা চোখ মেলে তাকায়, শূন্য বিছানার দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। বালিশটা টেনে এনে তাতে নাক মুখ গুজে উপরে শুয়ে থাকে। উদাম শরীর ওপরে অংশ দৃশ্যমান। বালিশে মুখ গুজে লম্বা শ্বাস টেনে নিয়ে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, হোয়েন উইল ইউ স্টপ রানিং অ্যান্ড লেট মি হোল্ড ইউ ওয়াইফি? সকাল হতেই লাইব্রেরির দরজায় সুপরিচিত ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। শ্রাবণী তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বাম হাতের উপর রাখা মাথা রেখে ঘুমিয়ে আছে মেয়েটা। সেই সময় লাইব্রেরির স্লাইডিং ডোর খুলে ভেতরে প্রবেশ করে মোস্তাফা। অফিসে বোর্ড মিটিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে। মোস্তাফার পরনে একদম পারফেক্ট থ্রি পিস স্যুট, চুলগুলো নিখুঁতভাবে সেট করা। শরীর থেকে ভেসে আসছে সুবাস। চোখের দৃষ্টিতে রাতের সেই অবাধ্যতার বদলে এখন এক ধরনের শান্ত গম্ভীর পেশাদারিত্ব। টেবিলের পাশে এসে দাঁড়াতেই মোস্তফার নজর যায় শ্রাবণীর দিকে। ডান হাতটা এখনো অদ্ভুতভাবে কোলের উপরে গুটিয়ে আছে মেয়েটার। ব্যথার ছাপটা ঘুমের ঘোরেও তার কপালে মৃদু ভাঁজ ফেলে রেখেছে। মোস্তফা কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে দেখল সেই ক্লান্ত মুখখানা। তারপর পকেট থেকে হাত বের করে সে অত্যন্ত ধীর পায়ে শ্রাবণীর একদম কাছে এগিয়ে আসে। একটু ঝুঁকতেই মোস্তফার নজর এসে থমকালো শ্রাবণীর চেহারার উপর। তার স্ত্রী চেহারার উপর স্ত্রী, মুস্তাফার স্ত্রী। অবশেষে অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষে শ্রাবণী মুস্তাফার স্ত্রী। মুস্তাফা ধীরে ধীরে নিচু হলো। তারপর অত্যন্ত ধীর লয়ে প্রায় নিঃশব্দে শ্রাবণীর কপালে নিজের দুটো চেপে ধরল। এক দীর্ঘ অধিকার বড় বোধে জড়ানো মোস্তফার ঠোঁটে ছোঁয়া পেতেই ঘুমের ঘোরেই শ্রাবণী আলতো একটু নড়ে চড়ে ওঠে, যেন গভীর তন্দ্রার মধ্যেও এক অজানা আশঙ্কায় শিউরে ওঠে তার ভেতরটা। কিন্তু মোস্তফা ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে এক পলক শেষবার শ্রাবণীকে দেখে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। দরজার ওপর সে তার ভারী বুটের আওয়াজটা মিলিয়ে যেতেই ঘরটা আবার শান্ত হয়ে আসে। তবে বাতাসে রেখে যায় তার পারফিউমের সুবাস, যা জানান দেয় তার উপস্থিতির। নাজমা বেগমের ডাকে শ্রাবণীর ঘুম ভেঙে যায়। টেবিলের উপরই একবার এই পাশ তো আবার ওই পাশ করে ঘুমাচ্ছিল। শেষ কয়েক ঘন্টা বেশ ভালোই ঘুমাতে পেরেছে।
কিন্তু এভাবে টেবিল চেয়ারে বসে ঘুমানো যায়? শ্রাবণীর মন চাইছে হাত পা টান টান করে আরাম করে একটা কোলবালিশ নিয়ে ঘুমাতে, কিন্তু সে শান্তি, সেই সুখের ঘুম তার জীবন থেকে বিদায় নিয়েছে। নাজমা বেগম হাতে একটা টাওয়াল নিয়ে এসে দাঁড়িয়েছেন। শ্রাবণী সোজা হয়ে বসতেই সেটা এগিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। গতকাল থেকে না খেয়ে আছেন, এরপর তো অসুস্থ হয়ে পড়বেন। খাবার কথা মনে পড়তেই শ্রাবণী অনুভব করলো সত্যিই তার খিদে লেগেছে। যেমন তেমন খিদে নয়, একেবারে পেটে থাকা ইঁদুরগুলো যেন ডাকাডাকি শুরু করেছে। শ্রাবণী টাওয়াল হাতে নিয়ে নাজমা বেগমকে জিজ্ঞাসা করে, আন্টি, আমি হাত মুখ ধোবো কোথায়? স্যারের ওয়াশরুমে ওয়াশরুম আছে, সেখানে আপনার প্রয়োজনীয় সব আছে। নাজমা বেগম বেশ সাবলীলভাবেই জবাব দিলেও শ্রাবণীর কাছে বিষয়টা মোটেও সাবলীল লাগলো না। সে ওই ঘরের ত্রিসীমানায় যেতে চায় না। ঘরে ঢোকা তো দূরের বিষয়। শ্রাবণী সোজা হয়ে দাঁড়িয়ে নাজমা বেগমকে বলে, আপনার ঘরে ওয়াশরুম নেই? আমি সেটা ইউজ করি। পারমিশন নেই। আপনাকে স্যারের ঘরেই যেতে হবে। আমি ব্রেকফাস্ট রেডি করছি, ডাইনিংয়ে আসুন। নাজমা বেগমের এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, দ্রুত বেরিয়ে আসলো। শ্রাবণী সেখানে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, এই ভেবে সেধে যেতে হবে ভাল্লুকের গুহায়। উপায়নটা না পেয়ে শ্রাবণী মুস্তাফার ঘরের দিকেই পা বাড়ায়। দরজাটা খোলা দেখে শ্রাবণী ভাবলো মুস্তাফা বাড়িতে আছে কিনা, কিন্তু এগিয়ে উকি দিয়ে দেখে আপাতত রুমটা একদম ফাঁকা। দরজাটা পাসওয়ার্ড লক সিস্টেম, হয়তো কোনো দরকার ওভাবে আনলক করে রেখেছে। শ্রাবণী ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। এর আগে রুমটা যে ওভাবে ভালো করে দেখার সুযোগ বা মানসিক পরিস্থিতি কোনোটাই পায়নি। পুরো ঘরটা আভিজাত্য পরিপাটি ছোঁয়ায় মোড়ানো। মাঝখানটায় রাজকীয় এক বিশাল খাট, যার পাশে রাখা দামি মখমলের সোফা আর একটা কাঁচের কফি টেবিল। দেওয়ালে সেট করা বিশাল এলইডি টিভির দিকে তাকাতেই শ্রাবণীর চোখের সামনে ভেসে ওঠে তার মা আর ভাইকে বেঁধে রাখার সেই নির্মম দৃশ্যটা। আমিনা বেগম আর শাওন এখন কেমন আছে, কি করছে তারা? ভাবতেই শ্রাবণীর বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দম বন্ধ করা অতীতটাকে পাশ কাটাতে সে দ্রুত পা বাড়ায় ওয়াশরুমের দিকে। নাজমা বেগমের কথাটা আসলেই সত্যি। ওয়াশরুমের একপাশে তার জন্য প্রয়োজনীয় সমস্ত নতুন জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা। শ্রাবণী আর দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নিচে ডাইনিং এর উদ্দেশ্যে নেমে আসে। নিচে নামতেই শ্রাবণীর চোখ ধাঁধিয়ে গেল। ডাইনিং টেবিলের দৃশ্য দেখে সে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শ্রাবণীকে দেখে নাজমা বেগম এগিয়ে এসে বলেন, সব রেডি, আসুন, বসুন ম্যাডাম। শ্রাবণী টেবিলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এত খাবার, মেহমান আসছে নাকি? না, সব আপনার জন্য। মেহমান আসার মতো কেউ নেই, আপনি চলুন। আন্টি, এটা আমার একার? মিনিমাম ১০০ জনের খাবার এখানে। নাজমা বেগম কিছুটা ইতস্তত বোধ করলেন। আসলে আপনি কি খাবেন বা পছন্দ করেন আমরা তো জানি না। এবার থেকে বলে দেবেন, সেই অনুযায়ী শেফ রান্না করবে। নাজমা বেগম শ্রাবণীকে নিয়ে চেয়ার টেনে বসিয়ে বলতে শুরু করেন, এক এক করে সামনে রাখা সব ডিশের নাম। প্যানকেক, মেপল সিরাপ, স্ট্রবেরি, ব্লুবেরি, পোচড এগ, বাটার টোস্ট, ক্রিসপি চিকেন সসেস, মাখনে, হালকা ভাজা মাশরুম। সাথে আছে সদ্য বেক করা নরম ফ্রেঞ্চ কষা, একদম খাঁটি কমলা রস আর মশলা চা। আরও কি নাম বলল শ্রাবণী, সেগুলো মনে রাখার প্রয়োজন মনে করল না। এত খাবার সে খাবেন, তাই বাটার টোস্ট, পোচড এগ আর একটু কমলা জুস খেয়ে পেটকে আপাতত শান্ত করলো। ব্রেকফাস্ট শেষ করে শ্রাবণী বেরিয়ে এসে বসলো ড্রয়িং রুমে। কিন্তু কিছু সময়ের মধ্যে মনে হলো এখানে বসে থাকার থেকে লাইব্রেরিতে বসা ভালো। বই পড়ে সময় কাটবে। সেইভাবে সিঁড়ি দুয়েক এগোতেই নাজমা বেগম এগিয়ে আসেন। তার সাথে আরো ২ জন মেয়ে। তাদের ২ হাতে বেশ বড় কয়েকটা বড় শপিং ব্যাগ আর একটা সুটকেস। নাজমা বেগমকে দেখে শ্রাবণী কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? নাজমা বেগম ব্যাগগুলো দেখিয়ে বেশ মার্জিত গলায় বললেন, এগুলো আপনারই জিনিসপত্র ম্যাডাম। আপনার প্রতিদিনের ব্যবহারের জন্য জামাকাপড়, প্রসাধন সবকিছুই আছে এর ভেতরে। শ্রাবণী এতগুলো ব্যাগ দেখে দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে গেল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা বড় ব্যাগ খুলে দেখলো। ভেতরের জিনিসগুলো দেখা মাত্রই তার চোখ চড়কা। শুধু যে কিছু জামাকাপড় তা নয়, সে নিয়মিত যে ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে সেই সব, এমনকি তার প্রতি তার অতি প্রিয় পারফিউমটাও হুবহু এক। একটা মানুষ নিজের সব জিনিস যেভাবে গুছিয়ে রাখে, ঠিক সেভাবেই সবকিছু এখানে হাজির। শ্রাবণী চরম বিস্ময় আর দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু এগুলো? নাজমা বেগম শ্রাবণীর দিকে তাকিয়ে নরম কিন্তু স্পষ্ট গলায় জবাব দিলেন, এগুলো সব স্যার নিজে কিনেছেন। আর কিছু প্রয়োজন হলে জানাবেন। স্যার? মানে মুস্তাফা? শ্রাবণী সেখানে দাঁড়িয়েছিল, ঠিক সেখানেই বুড়ো থমকে গেল। আর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে আবার দ্বিগুণ বেগে স্পন্দিত হতে শুরু করলো। মুস্তাফা এসে নিজে কিনেছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? শ্রাবণী নিজের অজান্তেই গায়ের ওড়নাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তার পছন্দের ব্র্যান্ড, তার স্কিন কেয়ার রুটিন, কোন রঙের পোশাক সে পছন্দ করে, এমনকি তার অতি ব্যক্তিগত ছোটখাটো জিনিসগুলোর এমন নিখুঁত তালিকা মুস্তাফা জানলো কি করে? সে তো মুস্তাফাকে নিজের প্রয়োজনের সময় কিছু বলেনি। বলার মতো কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। মানুষটা এত নিখুঁতভাবে, এত ডিটেলসে তার পুরো লাইফস্টাইল আর অভ্যাসের খবর কিভাবে রাখলো? তবে কি মুস্তাফা আড়ালে তাকে প্রতিনিয়ত
এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করে, তার প্রতিটি ছোটখাটো পছন্দ অপছন্দ নিজের মনের ভেতর গেঁথে রেখেছে। ভাবতেই শ্রাবণী বুকের ভেতরটা এক অদ্ভুত তীব্র অস্বস্তি, অজানা এক ভয় আর অব্যক্ত এক আবেশে কেঁপে উঠল। মোস্তাফার এই সর্বগ্রাসী উপস্থিতি তাকে যেন এক অচেনা জালে আষ্টে বৃত্তে বেঁধে ফেলছে। বিকেলবেলা সারাদিনে শ্রাবণী একবারের জন্য মুস্তাফার দেখা পায়নি, এমনকি তার ব্যক্তিগত গার্ডসের কাউকে চোখে পড়েনি। এটা অবশ্য তার জন্য ভালোই হয়েছে। কোনো রকম অস্বস্তি বা জড়তা ছাড়াই নিশ্চিন্তে সে পুরোটা সময় কাটাতে পেরেছে। এমনকি লাঞ্চ টাইমে মুস্তাফার দেখা পায়নি। বিকেলের দিকে লাইব্রেরিতে বসে না থেকে শ্রাবণী একসার বেলা চারপাশটা ঘুরে দেখল। চারপাশ দেখতে দেখতে একটা কথাই ভাবলো, পালানোর কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকবে। মনোযোগ সহ দেখতে থাকে একসার বেলা চারপাশ। একসার বেলার সৌন্দর্য যেন এক কথায় চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বিশাল এই বাড়ির চারপাশে নিখুঁতভাবে ছেটে রাখা সবুজ মখমলের মতো ঘাসের লন, যার এক প্রান্তে ফুটে আছে রং বেরঙের নামটা জানা বিদেশি ফুলের শাড়ি। ভিলার পেছনের দিকে একটা বিশাল কারুকার্যময় ফোয়ারা, যা থেকে পানির হালকা জলকণা বিকেলের রোদে মুক্তোর মতো চকচক করছে। চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর আভিজাত্যের এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না। প্রাচীন স্থাপত্য আর আধুনিক লাক্সারির এক অদ্ভুত কম্বিনেশন এই পুরো ভিলা জুড়ে। অ্যাশন ভিলা চারপাশ ঘুরে আনন্দ সৌন্দর্য উপভোগের পাশাপাশি একটা জিনিস শ্রাবণী দেখেছে, সেটা হলো চারপাশে কালো পিঁপড়ার মতো অসংখ্য গার্ড। এত কড়া নিরাপত্তা বোধ হয় স্বয়ং প্রাইম মিনিস্টার নিজের চারপাশে রাখেন না। কড়া নিরাপত্তা বেষ্টনী দেখে শ্রাবণী বাড়ির ভেতরে প্রবেশ করে। শ্রাবণী সদর দরজায় পেরিয়ে কেবলই বাড়িতে ঢুকেছে, ঠিক তখনই পলক আর রাতুল প্রবেশ করলো। দুজনে পরেনি ফর্মাল স্যুট, তবে চেহারায় ক্লান্তি ছাপিয়ে একটা জন্মনে ভাব স্পষ্ট। শ্রাবণীকে দেখে পলক একটু এগিয়ে এসে নরম গলায় জিজ্ঞেস করলেন, ম্যাডাম, বস কি আছেন? ওনার সাথে একটা জরুরি দরকার ছিল। শ্রাবণী পলকের দিকে তাকিয়ে কপাল কুঁচকে কোমরে দুই হাত রেখে জানালো, না, জানি না। আমি কি আপনাদের বসের বডিগার্ড যে তার খোঁজ জানাবো? জানবো? মুখে একরকম বললেও মনে মনে শ্রাবণী ভাবলো, আপনাদের বস মনে হচ্ছে সারাদিন আমার কোলে বসে থাকে। এলাম আর পেয়ে গেলাম। তবে তার মনের কথা মনেই রইল। শ্রাবণী খেয়াল করলো পলকের মুখে এক টিলতে চওড়া হাসি তাকে আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি উৎফুল্ল আর আনন্দিত দেখাচ্ছে। পলকের এই অতিমাত্রায় খুশি খুশি ভাব দেখে শ্রাবণী কৌতূহল সামলাতে পারল না। সে মৃদু হেসে জিজ্ঞেস করলো, এই যে বাপ্পারা যে চক্ষু ভক্ত, আপনাকে আজ বেশি খুশি লাগছে? কোনো বিশেষ কারণ? পলক একগাল হেসে রাতুলের কাঁধে একটা মৃদু চাপ দিয়ে বলল, খুশি হব না ম্যাডাম? অনেক বড় সুখবর। অবশেষে আমাদের রাতুল মিয়ার একমাত্র ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। ছেলে একদম খাসা। পাত্রপক্ষ আজকেই পাকা কথা দিয়ে গেছে। এবার একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে বরিশাল ঘুরতে যাওয়ার। পলকের কথায় রাতুল কিছুটা ইতস্তত করে মাথা নিচু করলো। আর শ্রাবণীর মুখেও এক চিলতে সুন্দর হাসি ফুটে উঠল। রাতুল শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আসলে স্যারের থেকে ছুটি নেওয়ার ছিল। শ্রাবণী বিষয়টা গুরুত্ব দিল না, কারণ এটা তাদের আর তাদের বসের ব্যাপার। তাকে এসে বলা যৌক্তিকতা শ্রাবণীর বোধগম্য হলো না, কিন্তু পলকের একটা কথা শ্রাবণীর মনে খটকা তৈরি করলো। অবশেষে বিয়ে ঠিক হলো, এমনটা কেন বললো? ভাবতে ভাবতেই সে সময় পর পর আরো কিছু গার্ড প্রবেশ করে। হুট করে এত গার্ড দেখে শ্রাবণী ভাবলো মোস্তাফা বুঝি চলে এসেছে। কিন্তু না, নিয়নে গিয়ে এসে রাতুলকে বলছে, দাওয়াত পাচ্ছি তো? হ্যাঁ, এখন বসের সাথে কথা বলতে হবে। শ্রাবণী বেশ অবাক হয়ে দেখল রাতুলের বোনের বিয়ে ঠিক হতে তাদের এই আনন্দ উচ্ছ্বাস। বিশেষ কোনো কারণ আছে? না থাকলে এতটা আনন্দিত হওয়ার হেতু কি? আগ্রহ থাকলেও শ্রাবণী তা প্রকাশ করলো না। শ্রাবণীর ভাবনা ছেদ পড়ে গানের আওয়াজ পেয়ে। পলকের হাতে ছোট ব্লুটুথ স্পিকার, তাতে গান ছেড়ে রাতুলের হাত ধরে ডাইনিং থেকে ড্রয়িংয়ে এসে নাচতে নাচতে বলে, তোর পকেটে ফাঁকা করবরে তোল মিয়া। পলকের চঞ্চল প্রবৃত্তির বিপরীতে রাতুল খুবই শান্ত, তাই সে তাল মেলাতে পারল না, শুধু হাসি মুখে মাথা নাড়ল। নিজে যখন এমন হই হুল্লোড় মতো, সেই সময় মুস্তাফা নিজের রুম থেকে বেরিয়ে আসে। পরনে ব্ল্যাক শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, বাম হাতের উপর খুলে রাখা ব্লেজার। দোতলার সিঁড়ির মুখে আসতেই মুস্তাফার পা দুটো যেন জমে গেল। নিচে ড্রয়িং রুমের দৃশ্য দেখে তার কপালে কয়েক স্তরে ভাঁজ পড়ে। পলক একটা ছোট্ট ব্লুটুথ স্পিকারে ফুল ভলিউমে গান ছেড়ে রাতুলকে জোর করে নাচাচ্ছে। সাথে তাল মেলাচ্ছে নিয়ন। আশেপাশে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ড। স্পিকারে তখন বাজছে, পোলা মুই বরিশালা মোড়ে চেনো না, কল্লা ধইরা আছাড় দিমু মোড়ে চেতাইস না। পলকের এমন অদ্ভুত কাণ্ড দেখে মুস্তাফা যখন চরম বিরক্ত হতে যাবে, ঠিক তখনই তার চোখে আটকে গেল সোফার কাছে দাঁড়িয়ে থাকা অপূর্বের দিকে। সেখানে দাঁড়িয়ে শ্রাবণী মুখে হাত দিয়ে হাসছে। তাদের এমন উদ্ভট গান আর নাচের ছন্দ দেখে শ্রাবণী হাসছে, এতটা মন প্রাণ খুলে, অবিশ্বাস্য। করতালি দিয়ে আবার উৎসাহিত করছে।
মোস্তফার বুকের ভেতর কোথাও একটা চাপা অনমনীয় ভাব এসে এক নিমেষে গলে জল হয়ে যায়। এই স্নিগ্ধ হাসির ঝংকার সহ্য করার ক্ষমতা কি তার এই পাথুরে হৃদয়ের আছে? বস, একটা কথা বলার আছে। রাতুলের কথায় মোস্তফার সামনে দাঁড়ানো তিনজনের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। নাচ গানের পালা শেষ। একটু আগে যারা উল্লাসে মেতেছিল তারা এখন অপরাধের মতো মোস্তফার সামনে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পলক, রাতুল আর নিয়ন। আর মোস্তফা তাদের সামনেই সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। পলকের অবস্থা সবচেয়ে শোচনীয়। পলক মনে মনে ভাবছে মোস্তফার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে কেটে মাপচে নেবে কিনা। বিয়ে খেতে যাওয়ার আনন্দে সে ভুলেই গিয়েছিল সে কার ডেরায় দাঁড়িয়ে নাচতে ব্যস্ত। এদিকে মুস্তাফার উপস্থিতি টের পেয়ে শ্রাবণী এক ছুটে দোতলায় লাইব্রেরিতে চলে গিয়েছে। রাতুলের কথার জবাবে মুস্তাফা শুধু ঠান্ডা গলায় উচ্চারণ করলো, বল। অনুমতি পেয়ে রাতুল কিছুটা অভয় পেল। শুকনো ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, বস, তুলির বিয়ে ঠিক হয়েছে। আজকে গ্রাম থেকে খবর এলো। আমরা আমার কয়েকদিনের ছুটি লাগবে। মোস্তফা এক মুহূর্তের জন্য থামলো, তারপর সিগারেট বের করে ঠোঁটের মাঝে চেপে ধরে সিগারেট ধরে তার ধোঁয়া ছেড়ে নিরাসক্ত গলায় বলল, ঠিক আছে, বোনের বিয়েটা ভালোই ভালো মিটিয়ে আয়। যাওয়ার আগে ক্যাশ নিয়ে যাস, আমার তরফ থেকে গিফট। মোস্তফার তরফ থেকে এমন সহজ সম্মতি পেয়ে রাতুলের চোখজোড়া আনন্দে চকচক করে উঠল। ঠিক তখনই পাশে দাঁড়ানো পলক কনি দিয়ে রাতুলকে একটা গুঁতো মারলো। চোখের ইশারায় কিছু একটা বলার নির্দেশ দিচ্ছে সে, কিন্তু রাতুল সাহস পাচ্ছে না। এমনিতেই সে একটু নরম প্রকৃতির। তার উপর মোস্তফার সামনে এলে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। বলবে কি বলবে না, এই দ্বন্দ্বেই কেটে গেল কয়েক সেকেন্ড। মোস্তফা ওদের এই চোখের খেলা খেয়াল করেও না বোঝার ভান করলো। ভারী গলায় প্রশ্ন করলো, আর কিছু? পলক এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না। নিজেই এক কদম এগিয়ে এসে বলে উঠল, বস, রাতুল আসলে আপনাকে ইনভাইট করতে চায়, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না। আপনি যাবেন কিনা সেই সংশয় ভুগছে। পলকের কথায় মোস্তফার ঠান্ডা কঠিন দৃষ্টি রাতুলের উপর গিয়ে পড়তেই রাতুল ঢোক গিলে সাহস সঞ্চয় করলো, জি বস। বাড়ির সবাই বলছিল আপনি ম্যাডাম যদি আমার বোনের বিয়েতে যেতেন, তাই। রাতুল আর এগোতে পারল না। মুস্তাফা ডান হাতের একটা আঙ্গুল উঁচিয়ে তাকে থামার নির্দেশ দিল। চারিদিক নিস্তব্ধ। রাতুল চুপ করে যেতেই মুস্তাফা সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বিয়ে কবে? বস, এই শুক্রবারে, পরের শুক্রবার। মানে আজ থেকে ঠিক 10 দিন পর। কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো ড্রয়িং রুম জুড়ে। মুস্তাফা ডান হাতের তর্জনী মধ্যমা ঠোঁটের উপর ঠেকিয়ে ওদের দিকে বেশ মনোযোগ দিয়ে দেখলো, যেন মনে মনে কোনো হিসাব মেলাচ্ছে সে। তারপর গম্ভীর স্বরে আদেশ জারি করলো, লঞ্চের ব্যবস্থা করো, আমরা সবাই তুলির বিয়েতে যাচ্ছি। ইয়েস বস, রাজি। মুস্তাফার কথা শেষ হতে না হতেই পলকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস পুরো আয়সান ভেলা দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো। সে সাথে সাথে রাতুলকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, এবার বরিশাল কাঁপিয়ে দেব রে ভাই, স্বয়ং বস রাজি হয়েছে। পলকের এই পাগলামি দেখে নিয়নের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এমনকি দূরে দাঁড়িয়ে থাকা কড়া পাহারার গার্ডদের মধ্যেও এক নীরব স্বস্তির চঞ্চলতা লক্ষ্য করা গেল। যা বললাম, ডু ইট ফাস্ট। মোস্তফা কথাটা বলেই বসা থেকে শটান উঠে দাঁড়ালো। শিডিউল অনুযায়ী এই মুহূর্তে তার হেড অফিসে থাকার কথা, কিন্তু সে এখন বাড়িতে। অফিসে বসেও আজ এক অদ্ভুত দম বন্ধ করা অস্থিরতা কাজ করছিল তার ভেতরে। কোনো কাজেই মন বসছিল না। অন্যথা অকারণে এভাবে বাড়িতে বসে সময় নষ্ট করার মতো লোক মুস্তফা এসন মোটেও না। মোস্তফা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ভারী কদমে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। দোতলায় পৌঁছে মোস্তফার পা দুটো স্বয়ংক্রিয়ভাবেই থমকে গেল লাইব্রেরির বন্ধ দরজার সামনে। কয়েক দীর্ঘ মুহূর্ত সেই দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে তার এক অদ্ভুত গভীর অস্থির চাহনি, যেন ওই বন্ধ দরজার ওপারেই লুকিয়ে আছে তার সব অস্থিরতার কেন্দ্রবিন্দু। একটা দীর্ঘশ্বাস চেপে মোস্তফা নিজেকে সামলে নিল। তারপর ধীর পায়ে সিঁড়ি ভেঙে উঠে গেল 3rd ফ্লোরে। নিজের চিরচেনা অন্ধকার আর নিঃসঙ্গ রাজত্বে তার রুমের দিকে। লাইব্রেরিতে বসে আনমনে বইয়ের পাতা উল্টাতে ব্যস্ত শ্রাবণী। সেই সময়ই নাজমা বেগম দরজায় নক করে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে। চা এবং সাথে হালকা নাস্তা নিয়ে হাজির হয়েছেন তিনি। নাজমা বেগম চায়ের কাপটা টেবিলের একপাশে এগিয়ে দিয়ে কিছুটা নিচু স্বরে বললেন, ম্যাডাম, স্যার আপনাকে ডাকছেন। বলেছেন এখনই ওনার রুমে যেতে। স্যারের রুমে? আবার ওনার মুখোমুখি হতে হবে? কথাটা শুনতেই শ্রাবণীর হাতটা সামান্য কেঁপে উঠল। বুকের ভেতর একটা অচেনা ভয়ে হিমস্রোত বয়ে গেল। মুস্তফা এহসানের রুমে যাওয়া মানেই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হওয়া। নিজের ভেতরে অস্থিরতা আড়াল করতে শ্রাবণী চটপট নাজমা বেগমকে বলল, আমি রাতে কিছু খাবো না, আপনাকে কষ্ট করে ডাকতে আসতে হবে না। শ্রাবণী বিষয়টা এক প্রকার এড়াতে চাইছে, তা নাজমা বেগম বেশ ভালোই বুঝলেন।
কিন্তু মুস্তাফার আদেশের অবাধ্য হওয়ার সাহস এবারে কারও নেই। নাজমা বেগম একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে সায় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাজমা বেগম বেরিয়ে যেতেই শ্রাবণী নিজেও স্বস্তির নিঃশ্বাস ফেলে চায়ের কাপ হাতে তুলে নেয়। শ্রাবণী এখন ওই ঘরে যাবে না, এখন কেন, না পারলে কখনোই যাবেন। কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব না। মোস্তফার ওই ঘরে একা যাওয়ার চেয়ে সে এখানে বই খাতার সাথে টেবিলের সাথে থাকবে। শ্রাবণী নিজেকে বইয়ের মাঝেই ব্যস্ত রাখলো। ঘড়ির কাঁটে ঘুরছে রাত 11টা। বইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত চোখ জোড়া কখন যে ক্লান্তিতে বুঝে এলো শ্রাবণী নিজেও টের পেল না। পুরো ঘর জুড়ে তখন এক নিঝুম নিস্তব্ধতা। রাত তখন কয়টা বাজে জানা নেই। হঠাৎ করেই শ্রাবণীর মনে হলো তার দম আটকে আসছে। কি হতে চলেছে? গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে আসবে নতুন পর্ব।